জিনিসগুলোর ডিসকাশন হবে। অবজেক্টিভ ইজ বেসিক্যালি দ্য অবজেক্টিভ অফ দ্য স্ট্যান্ডার্ড ইজ টু প্রেসক্রাইব দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অ্যান্ড ডিসক্লোজার রিলেটেড টু এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস। সো এখানে এই এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এর ভিতরেই আসলে অনেকগুলো বিষয় আছে। সো যদি দেখি স্কোপটা এরকম, IAS-41 is basically for the recognition, initial recognition and subsequent recognition, measurement and subsequent measurement, presentation and disclosure of agricultural activities. So agricultural activities এর ভিতরে basically biological asset is a part, agricultural produce is very important, government grant জানি আমরা কৃষিতে ভর্তুকি পাই, এই government grant। সো এখানে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এর ভিতরে যে বায়োলজিক্যাল অ্যাসেট, তার ভিতরে শুধুমাত্র একটা জিনিস স্কোপের বাইরে, সেটাকে বলা হচ্ছে যে বিয়ারার প্ল্যান্টস। এখন এই বিয়ারার প্ল্যান্টস নিয়ে অনেকের কনফিউশন আছে। বিয়ারার প্ল্যান্টস মূলত হচ্ছে যে IAS-41 এর স্কোপেই ছিল, বাট 2014 সালে যখন অ্যানুয়াল চেঞ্জ আসে আইএফআরএস ফ্রেমওয়ার্কে, তখন হচ্ছে এই বিয়ারার প্ল্যানটা IAS-41 এর স্কোপ থেকে সরিয়ে নিয়ে IAS-16 এর স্কোপে দেওয়া হয়েছে। এটা অনেকেই হয়তো ভাবে খেয়াল করেন নাই, সো সেটি নিয়েও কথা বলবো। এগ্রিকালচারাল প্রডিউসের ভিতরে অ্যাট দ্য পয়েন্ট অফ হারভেস্ট, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, লেটস সে আপনি আমের বাগানে কাজ করেন, সো আমের গাছটা হয়তো হচ্ছে বেয়ারার প্ল্যান্ট, আর আম যে প্রডিউস হচ্ছে এইটা কিন্তু এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস। বাট আম যদি পেড়ে ফেলেন, পেড়ে যদি তখন আপনি এটিকে সেল করার জন্য দোকানে নিয়ে যান, ওই দোকানে যখন শিফট করে দিলেন, তখন কিন্তু আর নো মোর মানে ইন দ্য স্কোপ অফ IAS-41, তখন হচ্ছে IAS-2 ইনভেন্টরিতে চলে যাবে। সো এই পয়েন্টগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেকে এই জায়গায় কনফিউশন থাকে। এরপর হচ্ছে গভর্নমেন্ট গ্র্যান্ট। গভর্নমেন্ট গ্র্যান্ট যেটা হচ্ছে যে গভর্নমেন্ট গ্র্যান্টটা মূলত কৃষিভিত্তিক জায়গায় গভর্নমেন্টের সহায়তা পেতে পারেন, বাট দিস উইল বি ট্রিটেড নট ইন IAS-41, দিস উইল বি ট্রিটেড আন্ডার IAS-20, যেটা হচ্ছে রিলেটেড গভর্নমেন্ট গ্র্যান্টস। সো আমরা বলছি যে IAS-41 ডাজ নট অ্যাপ্লাই কোনটা, এগ্রিকালচারাল ল্যান্ড। ইভেন আপনি কৃষির জন্য ল্যান্ড কিনেছেন, আপনার মাথায় হতে পারে যে এটা তাহলে IAS-41 অনুযায়ী ট্রিটমেন্ট হবে। নো, দ্যাট উইল বি ট্রিটেড আন্ডার IAS-16। আবার একটা ল্যান্ড কিনে রেখেছেন যেটি হচ্ছে ভ্যালু অ্যাপ্রিসিয়েশন, এগ্রিকালচারাল ল্যান্ড কিনেছেন বাট ভ্যালু অ্যাপ্রিসিয়েশন হলে বিক্রি করবেন, অথবা ল্যান্ড কিনে আপনি হচ্ছে লিজ দিচ্ছেন, ভাড়া দিচ্ছেন, সেটি কিন্তু IAS-40 আন্ডারে যাবে। সো এটি কোনোভাবেই 16 এবং 40 আন্ডারে আসবে, কিন্তু কোনোভাবেই 41 অর্থাৎ এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস ভিতর পড়বে না, ফার্স্ট। দেন আমরা কৃষিতে অনেক টেকনোলজি ইউজ করি, এখন অনেক ধরনের আইওএস মানে আইটি বেস ডিভাইস তৈরি হয়েছে। আমরা জানি যে অনেক কৃষির আপনার ফলন, ওয়েদারের ফোরকাস্ট করে কৃষির ফলনের উপরে আপনার একদম সেই ইন্টারনেট ফ্যাসিলিটিস ইউজ করা হয়। আমরা জানি যে এই কাজগুলো করা, আইওটি ইউজ করা হয়। ইভেন মাছের যে গ্রোথ, মাছের গ্রোথের জন্য মাছের সাথে টেস্ট বেসিসে ছোট ছোট আইওটি ডিভাইস দেয়া থাকে, যে মাছ কোন পানিতে যাচ্ছে, অক্সিজেন পাচ্ছে কিনা, গ্রোথ কেমন হচ্ছে, কেমন খাচ্ছে, এই আইওটি ডিভাইস গুলো লাগানো থাকে এখনকার এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এর ভিতরে। তো সেই ধরনের কোনো যদি অ্যাসেট ডেভেলপমেন্ট হয়, দ্যাট ইজ ইনটেনজিবল অ্যাসেট, উইল বি রিলেটেড টু দ্য আপনার IAS-38। অর্থাৎ আপনি একটা ইনটেনজিবল অ্যাসেট বানিয়েছেন যেটি ইউজ করবেন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিসে, বাট ওই ডেভেলপমেন্ট, রিকগনিশন, মেজারমেন্ট অথবা এই জিনিসগুলো পড়বে হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট IAS-38 অনুযায়ী। আর বিয়ারার প্ল্যান্ট যেটা বললাম, ধরেন আপনি আম গাছ বা কাঁঠাল গাছ, যেখান থেকে গাছটা থেকে যাবে একাধিক বছরে, কিন্তু কাঁঠাল বা আম বিক্রি করবেন, ওই গাছগুলোকে বলা হবে হচ্ছে বিয়ারার প্ল্যান্ট, ওটা কিন্তু IAS-16 যাবে। কিন্তু কিছু কিছু গাছ আছে যে একবার ফসল দেওয়ার পরেই কেটে ফেলানো হয়, যেমন টমেটো গাছ, আলুর গাছ, সেটা কিন্তু বিয়ারার প্ল্যান্ট না, ওইটা কিন্তু এগ্রিকালচার অ্যাক্টিভিটি। সো এখানে মনে রাখতে হবে যে যদি যে গাছ থেকে একাধিক বছর ফসল নেওয়া যাবে, সেই গাছগুলো IAS-41 না হয়ে 16 প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টের ভিতরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, স্পেশাল নেচারে বলতে হবে যে দিস ইজ এ বিয়ারার প্ল্যান, বাট এটা IAS-41 থাকবে না। আর গভর্নমেন্ট গ্র্যান্টের ব্যাপারে অলরেডি আলাপ করেছি। এই স্লাইডটাতে অলমোস্ট আমি সবকিছুই বলে দিয়েছি, বাট তারপরে স্কোপের ভিতরে যদি বলে, আমরা এখানে দেখতে হবে দিস স্ট্যান্ডার্ড শ্যাল অ্যাপ্লাই টু অ্যাকাউন্ট ফর দ্য ফলোইং ওয়েন দে রিলেটেড টু দ্য এগ্রিকালচার অ্যাক্টিভিটিস। বায়োলজিক্যাল অ্যাসেট, বায়োলজিক্যাল অ্যাসেট হচ্ছে লিভিং অ্যানিমেল প্ল্যান্ট, অর্থাৎ আমরা যে কোনো জীবন্ত পশু পাখি এবং গাছকেই আমরা বায়োলজিক্যাল অ্যাসেট বলবো। যেমন ধরেন আমরা মুরগির ব্যবসা করে যেসব ফার্ম আছে, হ্যাঁ, চিকেন। সো দুটি হতে পারে, একটা হচ্ছে ছোট মুরগির বাচ্চা থেকে গ্রো করে মাংস বাড়লে বিক্রি করে দেবে, দ্যাট ইজ অলসো লিভিং অ্যানিমাল, এবং এটা বায়োলজিক্যাল অ্যাসেটে পড়বে। আবার
কিছু হয়তো মুরগি রাখা হচ্ছে অনলি টু প্রডিউস দ্য ডিম, তারা এগ বের হবে। গরু মোটাতাজাকরণ করে বিক্রি করে দিবে এরকম হতে পারে, আবার গরুর থেকে দুধ বিক্রি করবে এরকম হতে পারে। আবার প্ল্যান্টের ক্ষেত্রে তো বললামই যে বিয়ারার প্ল্যান্ট এবং আদার প্ল্যান্ট আছে, এক্সেপ্ট দ্য বিয়ারার প্ল্যান্ট, এটা বলে দিয়েছি। এগ্রিকালচারাল প্রডিউস এট দ্য পয়েন্ট অফ হারভেস্ট, অর্থাৎ আপনি গাছ থেকে যখন আপনি ধরেন আম গাছ থেকে আম পেড়ে বিক্রি করলেন বা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে বিক্রি করবেন, দ্যাট উইল বি ইয়োর এগ্রিকালচারাল প্রডিউস এট দ্য পয়েন্ট অফ হারভেস্ট। সিমিলারলি যখন আপনি মুরগির থেকে ডিম নিবেন অথবা গরুর থেকে দুধ নিবেন, তখন হচ্ছে এটা এগ্রিকালচারাল প্রডিউস এট দ্য টাইম অফ হারভেস্ট হবে। সো এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস বলতে আমরা বুঝি হচ্ছে এগ্রিকালচার অ্যাক্টিভিটিস ইন দ্য ম্যানেজমেন্ট বাই অ্যান এন্টিটি বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন। এই যে বললাম বায়োলজিক্যাল এই টার্মগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন মানে হচ্ছে ইনক্রিজ অফ কোয়ান্টিটি অর কোয়ালিটি। কোয়ালিটি মানে হচ্ছে যে আপনি গরু কিনলেন, যে একটা ছোট বাছুর বা গরু কিনলেন, যেটা হচ্ছে ধরেন এখন ওজন 20 কেজি, এটাকে মোটা খাওয়ালেন, খাইয়ে বড় করলেন, এটার কোয়ালিটি ইনক্রিজ করলো, সেটাও একটা ফর্ম। আর কোয়ান্টিটি হচ্ছে আপনি গরু রাখলেন যেখান থেকে বছর বছর বাছুর দিবে এবং সেগুলো নিয়ে বিজনেস করবে। অথবা মুরগির ক্ষেত্রে ডিম এবং মুরগির যে ব্যাপারটা বললাম, যে মুরগির ওয়েট বাড়িয়ে যেটা ব্যবসা করেন সাধারণত 1 দিন 2 দিন 5 দিন বয়সী ছোট ছোট মানে বাচ্চা মুরগি কিনে সেটাকে পরবর্তীকালে অ্যাডাল্ট যখন হয়ে যায় তখন এটা মাংস হিসেবে মার্কেটে চলে যায়। আবার ডিমের জন্য ডিফারেন্ট একটা অ্যাক্টিভিটিস আছে। সো দিস আর কল্ড বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন। Harvest of biological asset for the sale or the conversion into agricultural produce or into additional biological asset, এটা আমি বললাম, আপনারা বুঝতে পেরেছেন। সো বায়োলজিক্যাল অ্যাসেট ইজ লিভিং অ্যানিমাল অর প্ল্যান্ট, এটা আমরা জাস্ট পিকচারে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এরপর বায়োলজিক্যাল ট্রান্সফরমেশনে আসলে IAS-41 এ 4টা ভাগে বলছে। বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন কম্প্রাইজ অফ দ্য 4 থিংস। গ্রোথ, গ্রোথ হচ্ছে বেবি চিকেন থেকে বড় চিকেন হয়ে গেল, এটা গ্রোথ। ডিজেনারেশন বলে, ডিজেনারেশন মানে হচ্ছে কোয়ান্টিটি ডিক্রিজ করে। অনেক সময় দেখা যায় যে আপনি অনেকগুলো মুরগি বড় করার জন্য রেখেছিলেন, কিছু মারা গেছে, অথবা গরু আপনি মোটা তাজার করছেন, 3টে 4টা 5টা গরু মারা গেল। তো এই যে মারা যায়, এইটারও অ্যাকাউন্টিং করতে হয়, এটাকে বলে ডিজেনারেশন, কোয়ান্টিটি ডিক্রিজ। প্রোডাকশন, অর্থাৎ গরুর থেকে দুধ নিবেন, মুরগির থেকে ডিম নিবেন, এটাকে প্রোডাকশন বলে। আর রিক্রিয়েশন, এই রিক্রিয়েশনটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস। রিক্রিয়েশন মানে হচ্ছে আপনি কাফ থেকে, মানে নিউবর্ন যে কাফ বাছুর হয় সেটা আপনি কিনে আনলেন, অথবা আপনার এখানে কাফ হলো, সেটা পরবর্তীকালে অ্যাডাল্ট গরু হলো। এই যে গরুর বাচ্চা থেকে বড় হলো, এটাকে বলে প্রোক্রিয়েশন, সরি, টার্মটা হচ্ছে প্রোক্রিয়েশন। that cause qualitative and quantitative change in the biological asset, যেমন কাউ এর ক্ষেত্রে আমরা एग्जांपल দিয়েছি। agricultural produce কিরকম হয়? agricultural produce is the harvest produce of the entities biological asset like eggs, fruits and other vegetables. Harvest হচ্ছে, এটা একটা টার্ম IAS-41 আছে। harvest is the detachment of produce from the biological asset or the cessation of the biological asset in life process. এই যেমন ধরেন ধানের গাছ, ধানের এই যে আমরা ধানের যে চাল হবে, ধানটা সহ গাছ কেটে ফেলানো হয়, এটা হচ্ছে সরাসরি আপনার লাইফ টাইম শেষ করে ফেলানো। আবার কিছু কিছু গাছ থেকে, যেমন আপনার চায়ের গাছ, চা গাছ থেকে যায়, চায়ের গাছটা হচ্ছে আপনার বিয়ারার প্ল্যান্ট, সেখান থেকে পাতা তোলা হয়। এই পাতা তোলা অথবা ধান কেটে ফেলা, এটাকে হারভেস্ট বলা হয়। সো বায়োলজিক্যাল অ্যাসেটের রিকগনিশন হবে কিভাবে? এই ফর্মুলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিকগনিশন হবে মানে অন্য যে কোনো অ্যাসেট অথবা এটাকে যে কারেন্ট অথবা নন কারেন্ট অ্যাসেটের রিকগনিশন ক্রাইটেরিয়া যেরকম, সেই সিমিলার হবে। কন্ট্রোল অ্যাজ এ রেজাল্ট অফ দ্য পাস্ট ইভেন্ট, অর্থাৎ জিনিসটা আপনি কোনো এগ্রিমেন্টের মাধ্যমে কিনেছেন, যেটা আপনার ফিজিক্যালি কন্ট্রোল আছে। আগে যেটাকে রিস্ক রিওয়ার্ড হ্যান্ডওভার বলতো, সেটাকে এখন কন্ট্রোল বলা হচ্ছে। সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কন্ট্রোল ডিউ টু হ্যাভ ইউর পাস্ট ইভেন্ট, অর্থাৎ অতীতে কিনেছেন, অথবা কিনেছেন কিন্তু টাকা এখনো দেননি, দেন বা না দেন, এটা আপনার একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট অথবা কেনার মাধ্যমে আপনি চলে আসছে, যেটি হচ্ছে যে IAS-15 হতে পারে, যে আপনার সেলার আপনার কাছে কন্ট্রোল হ্যান্ড ওভার করে দিয়েছে। দিস ইজ কল্ড ইনিশিয়াল রিকগনিশন। দেন আরেকটা কন্ডিশন হচ্ছে যে এইটাকে রিকগনিশন করতে হবে ভবিষ্যতে ইকোনমিক বেনিফিট আপনার কাছে চলে আসবে। ধরেন আপনি কিনে রাখলেন গরু ছাগল, আপনি রাস্তায় ছেড়ে দিচ্ছেন, সেইখান থেকে দুধ ডিম অন্যরা নিয়ে নিচ্ছে, অথবা আপনার ভেড়ার থেকে লোম অন্যরা নিয়ে নিচ্ছে, তাহলে কিন্তু এইটা যদি কন্ট্রোল না থাকে এবং এটার ইকোনমিক অ্যাক্টিভিটিজের রেভিনিউ সেটা যদি আপনার ফ্লো টু দ্য এন্টিটি না হয়, তাহলে ওইটা এই রিকগনিশন ক্রাইটেরিয়া ফুলফিল করবে না। আর
আর ফেয়ার ভ্যালু এট দ্য কস্ট অফ রিলায়েবল মেজারমেন্ট, যখন এটাকে আপনি রিকগনিশন করবেন অ্যাজ অ্যান অ্যাসেট অর ইনভেন্টরি অ্যাজ পার মানে কারেন্ট অ্যাসেট অথবা নন কারেন্ট অ্যাসেট আন্ডার দ্য পারভিউ অফ স্কোপ অফ IAS-41, তখন হচ্ছে ফেয়ার ভ্যালু এবং সেই ফেয়ার ভ্যালুর সাথে রিলায়েবলি কস্ট মেজার করতে হবে। এটা হচ্ছে কোশ্চেন। দেন বিয়ারার প্ল্যান্টের ক্ষেত্রে তাহলে কি হবে মেজারমেন্টটা? তাহলে আমি বিয়ারার প্ল্যান্ট তো বললাম IAS-16 চলে যাবে, কিন্তু এটার মেজারমেন্টটা কিরকম হবে? বায়োলজিক্যাল অ্যাসেট শুধুমাত্র বিয়ারার প্ল্যান্ট ডিফারেন্টলি ট্রিট হবে। এটা কিভাবে মেজারমেন্ট করবেন? ইউজড সোললি টু গ্রো প্রডিউস ওভার সেভারাল ইয়ার্স, এমন একটা জিনিস হবে যে অনেক বছর ধরে আপনাকে এখানে এগ্রিকালচারাল প্রডিউস দিবে। আর নট কনজিউমড, আপনি এটা কনজিউম করে ফেলবেন, এটা থেকে যাবে। ইউজুয়ালি স্ক্র্যাপড হোয়েন ডু নট লঙ্গার প্রোডাক্টিভ, যখন দেখা যায় যে আর আম হচ্ছে না, হ্যাঁ, তখন হয়তো কেটে দিয়ে গাছ কেটে কাঠ হিসেবে বিক্রি করে দেওয়া হয়। সো এটাকে আসলে এটা একটা ইস্যু। দেন মেজারমেন্টের ক্ষেত্রে ফেয়ার ভ্যালু নট অ্যাপ্রোপ্রিয়েট, এখানে আসলে ফেয়ার ভ্যালু করা যায় না, এটার কারণটা আছে। সেটা হচ্ছে যে আমের গাছ তো প্রতিদিন মার্কেটে যে বিক্রি করা সম্ভব না, এটা ফেয়ার ভ্যালু জাজ করা যায় না অ্যাকর্ডিং টু IAS-13। IFRS 13 আপনাকে বলা হচ্ছে ফেয়ার ভ্যালু মেজারমেন্ট। তো গাছের ক্ষেত্রে বা বেয়ারার প্ল্যান্টের ক্ষেত্রে নর্মালি আপনি সিলেটের বাগানে যে দেখবেন প্রচুর পরিমাণে গাছ আছে, এক একটা গাছ বা এক একটা গাছ ধরে এটা কিন্তু ফেয়ার ভ্যালু বের করা যায় না। সো মেজারমেন্টের ক্ষেত্রে ফেয়ার ভ্যালু ইজ নট অ্যাপ্লিকেবল, অ্যাপ্রোপ্রিয়েট। দে আর সিমিলার টু দ্য ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস। লাইক আপনার ফ্যাক্টরিতে মেশিন আছে, তো মেশিন তো যে প্রতিনিয়ত আপনি ফেয়ার ভ্যালু বের করতে পারেন না। সিমিলারলি আপনি যখন হচ্ছে যে চায়ের গাছ অথবা আমের গাছ অথবা কাঁঠালের গাছ, এটা রেগুলার ফেয়ার ভ্যালু বের করা ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে কি হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই হবে IAS-16 প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট। আর এখানে দুইটা ভাগে হচ্ছে যে মেজারমেন্ট হবে। যখন গ্রো করতে থাকবে একটা গাছ, যখন প্রতি মুহূর্তেই বাড়ছে, তখন আপনি যেটা করবেন, ইনিশিয়ালি যে গাছের চারা গাছ কিনেছেন এবং কিছু সার টার দিয়েছেন, এটাকে ক্যাপিটালাইজ করে যে খরচটা হবে, এটাই হচ্ছে আপনার কস্ট। এরপরে আর মার্কেটে সোফার যদি ফেয়ার ভ্যালু না যতক্ষণ পর্যন্ত বের করতে না পারেন, ততক্ষণ পর্যন্ত কস্টেই থাকবে। তারপরে যখন এটা আপনি ফেয়ার ভ্যালু পাবেন, তখন ফেয়ার ভ্যালু অ্যাডজাস্ট করে নেবেন। আর যখন এটা ম্যাচিউর হয়ে যাবে, অর্থাৎ গাছ পরিপূর্ণ হয়ে গেছে, এখন ফল দেওয়া শুরু করেছে, তখন আর এইটাকে কষ্টে থাকবে না। তখন যেটা হবে হচ্ছে আফটার দ্য ম্যাচুরিটি, তখন ডেপ্রিসিয়েশন করতে হবে লাইক IAS-16, কারণ যে কোনো কাঁঠালের আপনি জানেন যে নিশ্চয়ই 20 বছরের বেশি প্রোডাকশন দিবে না। সো যদি এটাকে অনেক কস্টলি একটা গাছ হয়ে যায়, ডেপ্রিসিয়েশন করতে হবে অথবা ক্ষেত্র বিশেষ ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হবে অ্যাকর্ডিং টু IAS-36। সো ইম্পেয়ারমেন্ট অথবা ডেপ্রিসিয়েশন যেটা অ্যাপ্লিকেবল হয়। এরপরে বায়োলজিক্যাল অ্যাসেটের ক্ষেত্রে আপনার আদার দেন বিয়ারার প্ল্যান্ট ছাড়া অন্যগুলোর ক্ষেত্রে কিভাবে মেজারমেন্ট হবে? ফেয়ার ভ্যালু করবেন, ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল, অর্থাৎ যেগুলো আপনি মার্কেটে ফেয়ার ভ্যালু জাজ করতে পারবেন অ্যাকর্ডিং টু IFRS 13, এখানে বলে দিয়েছি, সেই জায়গা থেকে ফেয়ার ভ্যালু বের করে কস্ট টু সেল, অর্থাৎ এটাকে সেল করার জন্য খরচ বাদ দিয়ে যে পোর্শনটা পাবেন, দ্যাট ইজ ইউর রিকগনিশন, দ্যাট ইজ ইউর মেজারমেন্ট। হ্যাঁ, সো ইনিশিয়াল প্লাস মানে রিপোর্টিং পিরিয়ডের শেষে একই রকম হবে নেট মার্কেট ভ্যালু অথবা ফেয়ার ভ্যালু নট ইফ নট অ্যাভেলেবেল, ইফ নট ফেয়ার ভ্যালু অ্যাভেলেবেল, তখন কি হবে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে IFRS 13 এর ইস্যু। প্রিন্সিপাল মার্কেটের একটা কনসেপ্ট আছে, অর্থাৎ আপনি ভ্যালুটা ফেয়ার ভ্যালুটা কোন জায়গায় নেবেন সেটা প্রিন্সিপাল মার্কেট। লেটস সে ঢাকা শহরে আপনার সেগুন বাগিচায় এখানে সবজি বিক্রি হয়, তারপরে মিরপুরে বিক্রি হয়, তারপরে মনে করেন যে মালিবাগ বাজারে বিক্রি হয়, কিন্তু পাইকারি মার্কেট বা হোলসেল মার্কেটটা হচ্ছে কারওয়ান বাজারে অথবা আমিন বাজারে। সো এই জায়গাটাকে, যে মার্কেটটা বড়, সেটাকে প্রিন্সিপাল মার্কেট বলা হয়। যখন ফেয়ার ভ্যালু বের করবেন তখন প্রিন্সিপাল মার্কেট হবে। লাইক ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এই দুই স্টক এক্সচেঞ্জে কিন্তু স্টকগুলোর স্ক্রিপ্টগুলোর ভ্যালু একটু ডিফারেন্সিয়েট হতে পারে। দেখা যায় যে যেটা প্রিন্সিপাল মার্কেট, তো স্বাভাবিকভাবে চট্টগ্রামের থেকে ঢাকা স্টক মার্কেট বড়, ঢাকার প্রাইসটা শুড বি এ রিলেভেন্ট প্রাইস। এটা হচ্ছে IFRS 13 অনুযায়ী। তাহলে কি হচ্ছে, যখন আপনি তাহলে এটা মার্কেট ভ্যালু প্রিন্সিপাল মার্কেটের উপর বেস করবেন, আর ফেয়ার ভ্যালু যদি অ্যাভেলেবেল না হয়, তখন হবে কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তার মানে যখন আপনি ফেয়ার ভ্যালু পাচ্ছেন না, তখন কস্ট তো আপনি জানেন আপনার কত টাকা খরচ পড়েছে, এখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লেস অ্যাকুমুলেটেড ইম্পেয়ারমেন্ট লস, যদি কোনো ইম্পেয়ারমেন্ট লস থাকে এটা বাদ দিয়ে ভ্যালুয়েশন হবে। সো এগ্রিকালচারাল প্রডিউসের ক্ষেত্রে যেটা হয়, এক স্লাইডে নিয়ে আসছি, দ্য হারভেস্টেড প্রোডাক্ট অফ দ্য এন্টিটি বায়োলজিক্যাল অ্যাসেট কি হবে? রিকগনিশন এট দ্য পয়েন্ট অফ হারভেস্ট, সেটা কি হবে? ডিরিকগনাইজড হবে। আপনার এন্টার্স ইনটু ট্রেডিং, তখন ট্রেডিং এ চলে গেলে ইনভেন্টরি হয়ে যাবে। অলরেডি আমি বলে ফেলছি, যখন আপনি আম ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে ফেলে যখনই আপনি গোডাউনে ওয়্যার হাউসে পাঠিয়ে দিলেন আপনার বাজারের যে গোডাউনে, তখনই কিন্তু এটা আর
IAS-41 এর থেকে শিফট করে দিলেন IAS-2 তে ইনভেন্টরি, এন্টার ইনটু প্রোডাকশন প্রসেস। অথবা যদি এমন হয় যে এটাকে ফার্দার আম থেকে জুস বানাবে, যদি এমন হয় যে এটা আম বিক্রি করবে না, আপনার প্রাণ কোম্পানির আমের বাগান থেকে আম তুলে বা স্কোয়ারের আমের বাগান থেকে আম তুলে এটা তাদের ফ্যাক্টরিতে পাঠাবে জুস বানানোর জন্য, তখন এটা আবার র মেটেরিয়াল ইনভেন্টরি হিসেবে চলে যাবে তাদের ফ্যাক্টরিতে। মেজারমেন্টটা কি হবে? মেজারমেন্ট হচ্ছে ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল, এটা আমি বলেছি। চেঞ্জ ইন দ্য ফেয়ার ভ্যালু ইজ, এটা ইনকাম স্টেটমেন্টে হিট করে। যখনই আপনি ফেয়ার ভ্যালু চেঞ্জ আসে তখনই কিন্তু এটা পিএনএল এ যায়, ওসিআই তে যাবে না, এটা সরাসরি প্রফিট লসে যাবে। আর প্রেজেন্টেশনটা কি হবে? প্রেজেন্টেশন ইনক্লুডেড উইদিন ইনক্লুডেড উইদিন ইনভেন্টরিজ ইন দ্য আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, অর্থাৎ যখনই ইনভেন্টরি কাউন্ট হবে তখন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যাবে। আর ডিসক্লোজ করতে হবে সেপারেটলি, অর্থাৎ আপনার এগ্রিকালচার বিজনেসের সাথে নন এগ্রিকালচার বিজনেস যদি থাকে তখন হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে ডিসক্লোজার বা নোট থাকে তখন সেপারেটলি এটা প্রেজেন্ট করতে হবে। ফেয়ার ভ্যালুর ব্যাপারটা অলরেডি আমি বলে ফেলেছি, দ্য প্রাইস দ্যাট উড বি রিসিভ টু সেল an asset or paid to transfer the liability in an orderly transaction between the market participant at the measurement date, যেটাকে আর্ম লেন্থ ট্রানজেকশন বলা হয় অ্যাজ পার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। সো এখানে আমরা মার্কেট পার্টিসিপেন্টের ক্ষেত্রে আমি অলরেডি বলেছি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট নট রিলেটেড পার্টি হতে হবে। রিলেটেড পার্টির ভিতর প্রাইসিং হলে এটাকে আমি আর্ম লেন্থ ট্রানজেকশন বলবো না। মাস্ট বি অ্যাভেলেবল এন্টার ইনটু ট্রানজেকশন, এটা মাস্ট বি এবল টু এন্টার ইনটু দ্য ট্রানজেকশন, এটা হতে হবে knowledgeable and having adequate knowledge on the asset or liability, অর্থাৎ যে প্রোডাক্ট আপনি সেল করতে চান সেটা বায়ারের জন্য অ্যাভেলেবল ইনফরমেশন পায়। আর উইলিং পার্টিস থাকতে হবে, একাধিক উইলিং পার্টিস, অর্থাৎ আমি যেটা বলি যে এটা একটা পারফেক্ট কম্পিটিশন মার্কেট হইতে হবে। মনোপলি হইলে এটাকে আমরা আর্মস ট্রানজেকশন বলতে পারবো না। সো বিআরআর প্ল্যান সম্পর্কে অলরেডি বলেছি। এখানে কয়েকটা এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস উদাহরণ দিই। শিপ বা আমরা যেটাকে বলি হচ্ছে যে সেখান থেকে আমরা উল নেই, হ্যাঁ, এটাকে ইয়ার্ন অথবা কার্পেট তৈরি হয় পরবর্তীকালে। গাছ থেকে আমরা কটন নেই, তুলা গাছ থেকে, সেটা পরবর্তীকালে থ্রেড বা কটন হয়ে যায় বা এটা ক্লোদিং এ তৈরি হয়ে যায়, এইভাবে অ্যাক্টিভিটিস হয়। তো গাছ থেকে ছেঁড়ার মুহূর্তে, নেয়ার মুহূর্তে এটা এগ্রিকালচার অ্যাক্টিভিটিস থাকে, পরবর্তীকালে এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হয়ে যায়। ডেইরি ক্যাটল মিল্ক হয়, অনেক সময় চিজ করেন আপনারা, ওই যে চিজ মানে হচ্ছে যে চিজ তৈরি হয়, এটা আমরা জানি। সুগার ক্যান যেটা হয় হারভেস্ট হয়, এটা হারভেস্টের পরে সুগার ক্যান এমনিতেও খোলা বাজারে বিক্রি হয়, আবার অনেক সময় সুগার তৈরি করে সুগার ক্যান থেকে। সো এইভাবেই কিন্তু অ্যাক্টিভিটিস গুলো আগায়। সো আজকে আর ডিটেইল বলবো না, মেজারমেন্ট ক্রাইটেরিয়া অলরেডি বলে ফেলছি। একটা জিনিস শুধু বলি, সেটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাসেটের ক্ষেত্রে, মেজারমেন্টের ক্ষেত্রে আমরা কি বলি, ক্যারিং অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ পিরিয়ড, অর্থাৎ লাস্ট পিরিয়ডে যে ক্যারিং অ্যামাউন্ট ছিল সেখান থেকে এই বছরের যে ক্যারিং অ্যামাউন্ট, অর্থাৎ লাস্ট ইয়ারে যেটুকু ছিল সেখান থেকে যতটুকু বেড়েছে অথবা কমেছে, এই চেঞ্জটা, এইটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসে যাবে। বাট এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে ফেয়ার ভ্যালু চেঞ্জের কারণে, মানে আপনার কোনো গ্রোথ হয়নি, ডিগ্রোথ অথবা গ্রোথ হয় নাই, কিন্তু ফেয়ার ভ্যালু চেঞ্জ আসছে, দ্যাট উইল অলসো বি ট্রিটেড অ্যাজ এ চেঞ্জ ইন টার্মস অফ ভ্যালু, সেটাও প্রফিট অ্যান্ড লসে চার্জ হবে, ওসিআইতে যাবে না। সিমিলারলি আপনার হচ্ছে যে যদি কোনো ফিজিক্যালি চেঞ্জ হয়, অর্থাৎ গরু গত বছর থেকে বড় হয়েছে, এই কারণে বায়োলজিক্যাল অ্যাসেট ট্রান্সফরমেশন এটার কারণে বেড়েছে, দুইটা সেপারেটলি প্রফিট অ্যান্ড লসে দেখাইতে হবে। কতটুকু ভ্যালুর কারণে হচ্ছে আর কতটুকু গ্রোথের কারণে হচ্ছে, দুটো আলাদাভাবে সেপারেটলি দেখাতে হবে। দিস ইজ দ্য থিং। রিকগনিশন অলরেডি আমি বলে ফেলছি, মেজারমেন্ট অলরেডি বলা আছে। সো আমরা একটা এটা নিয়ে আমরা আরেকটা লাস্ট স্লাইড ফর দিস সেশন, এটা লাস্ট স্লাইড হিসেবে বলছি গভর্নমেন্ট গ্র্যান্টের ক্ষেত্রে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, গভর্নমেন্ট যখন গ্র্যান্ট দেয় রিগার্ডিং দ্য অন্য আইএসও এটা অ্যাপ্লিকেবল, বাট আমি পার্টিকুলারলি IAS-41 এগ্রিকালচারে বলছি, গভর্নমেন্ট কন্ডিশনাল অথবা আনকন্ডিশনাল দিতে পারে। যেমন গভর্নমেন্ট বললো যে আমি এবার চাচ্ছি যে আমাদের দেশে আলুর ফলন বাড়ুক, অথবা পেঁয়াজের ইম্পোর্ট করতে হয়, অনেক খরচ বেড়ে যায় এবং প্রতিবেশী দেশ হয়তো পেঁয়াজ বা আলু দেয় না, অতএব এবার আলু চাষি বা কৃষক বা যারা এই আপনার পেঁয়াজ চাষি তাদেরকে আনকন্ডিশনালি আমি টাকা দিয়ে দিব তাদেরকে। তখন যদি আনকন্ডিশনাল কোনো গ্র্যান্ট পায় তাহলে তাদের টাকাটা সরাসরি ইনকাম স্টেটমেন্ট নিতে পারবে, এটা হচ্ছে আনকন্ডিশনাল। বাট যদি কন্ডিশনাল হয় যে না আমাকে এত প্রডিউস হইতে হবে, অথবা এটা এক্সপোর্ট করতে হবে, অথবা এরকম কোনো কন্ডিশন থাকে, তখন এইটাকে সরাসরি ইনকাম স্টেটমেন্টে নেওয়া যাবে না, আনলেস আদারওয়াইজ ওই কন্ডিশনটা ফুলফিল হয়। সো গভর্নমেন্ট গ্রান্টের ক্ষেত্রে আমরা বললাম যে আনকন্ডিশনাল হলে সরাসরি রিসিভ করার মোমেন্টে আপনি ইনকাম স্টেটমেন্টে অ্যাজ এ রেভিনিউ দেখাতে পারবেন, ইনকাম দেখাতে পারবেন। বাট যদি কন্ডিশনাল হয় তাহলে ইনক্লুড
সেট অ্যাসাইড অর্থাৎ লাইবিলিটি হিসেবে থাকবে। যখন কন্ডিশনাল হবে তখন আপনি টাকাটা পেলে আর্ন রেভিনিউ যেরকম ট্রিটমেন্ট হয় লাইবিলিটি, সেভাবে লাইবিলিটি ট্রিটমেন্ট হবে, এবং যখন কন্ডিশন ফুলফিল হবে তখন আনআর্ন থেকে আর্নে নিয়ে যাবেন। সো ইফ বায়োলজিক্যাল অ্যাসেট মেজর্ড অ্যাট কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইম্পায়ারমেন্ট লস। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে IAS-20, যেটা অ্যাকাউন্টিং ফর গভর্নমেন্ট গ্র্যান্ট অ্যান্ড এটাকে প্রপারলি ডিসক্লোজ করতে হবে। আর আমি সম্ভবত গভর্নমেন্ট গ্র্যান্টের উপরেও কোনো ভিডিও করিনি, আপনারা কয়েকজন রিকোয়েস্ট করছেন, আমি IAS-20 এবং IAS-19 নিয়ে আরো একাধিক ভিডিও বানাবো। থ্যাংক